আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? আরে আপনার রাজ্যে গণতন্ত্র আছে কি? আপনি গণতন্ত্রের পরিষদ তৈরি করেছেন কি? আপনি একটা একনায়কতন্ত্র তৈরি করেছেন, একটা দুর্নীতিগ্রস্ত সরকার তৈরি করেছেন, এবং একদম পরিষ্কার আপনি হলো একটা মানে স্বৈরাচারী একটা অবস্থান তৈরি করেছেন। আপনি একটা কর্তৃত্ববাদী সরকার চালাচ্ছেন। আপনি অন্যের দিকে তাকান কেন? আমি বিজেপিকে সার্টিফিকেট দিতে রাজি নই, কিন্তু আপনি যে রাজ্যটা চালাচ্ছেন সেখানে সামান্যতম গণতন্ত্রের পরিসর নেই, সেখানে কোনো নির্বাচনের লেভেল প্লেইং গ্রাউন্ড নেই। ইলেকশন কমিশন টোটালি ইউর ওয়ান সাইডেড। দ্য পিপুল আর রানিং দ্য ইলেকশন কমিশন। আপনি যে ইলেকশন কমিশনারকে তৈরি করেছিলেন রাজীব কুমার, তিনি পঞ্চায়েত নির্বাচন কিভাবে পরিচালনা করেছিল মনে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিজের দিকে তাকান, কিভাবে আপনার ইলেকশন স্টেট ইলেকশন কমিশন ভূমিকা পালন করেছিল। 100 লোকের মৃত্যুর বিনিময়ে ইলেকশন হয়েছিল, 50% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। আপনি বিরোধীদেরকে প্রার্থী দিতে দেননি, আপনি মারধর করেছেন, আপনার দল মারধর করেছে, এবং আপনারা তৃণমূল কংগ্রেসের অত্যাচারে মহিলারা পর্যন্ত প্রার্থী হতে পারেননি। টোটালটা গদি মিডিয়া হয়ে গেছে। সকালবেলায় বিজেপির একজন চুনোপুটি নেতা তিনি ডাইরেকশন দেয় মিডিয়াকে, আজকে এই খবর যাবে, আজকে এই খবর যাবে না। পশ্চিমবাংলাতে যেটা চলছে উল্টোটা, মমতা মিডিয়া চলছে পশ্চিমবাংলাতে, মমতা মিডিয়া চলছে, তৃণমূল মিডিয়া চলছে। বাংলাকে নিয়ে তো অনেক কথা বলেন, বাংলায় কিছু হলে 155-160টা টিম পাঠান, আর উত্তরপ্রদেশের দলিতদের ওপর যখন অত্যাচার হয়, গুজরাটে যখন গোদরা হয়, গুজরাটে যখন দাঙ্গা হয়। ইউসুফ পাঠানকে আপনি গুজরাট থেকে এনেছেন, আপনি বলার কে? মমতা বন্দ্যোপাধ্যায় বলার কে? আপনি ইউসুফ পাঠানকে গুজরাট থেকে এনেছেন, আপনি আবার গুজরাট নিয়ে বলছেন। আপনি দিল্লি থেকে কীর্তি আজাদকে নিয়ে এসছেন, আপনি বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে এনেছেন, আপনি আসাম থেকে নিয়ে এসছেন, সুস্মিতা দেবকে এনেছেন। ফলে আপনি যা কাজ আপনি যেটা করেছেন সেটা হলো আপনি বহিরাগতদের দিয়ে পশ্চিমবাংলাকে ভরিয়ে দিয়েছেন। আপনি যখন বক্তৃতা করেন তখন 50% হিন্দিতে বলেন কেন? আপনি বাঙালি হয়ে, বাঙালি মুখ্যমন্ত্রী হয়ে হিন্দিতে কথা বলেন কেন? কেন হিন্দিতে কথা বলেন আপনি? সংবিধান হত্যা এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে। ওনারা ওদের মতো পালন করুক, আমরা আমাদের মতো পালন করছি না, কারণ আমাদের প্রতিদিনই পালন করতে হবে। তাহলে তিনি প্রতিদিন মানে সংবিধানকে হত্যা করেন, তিনি কি করে বলেন যে আমি কেন্দ্রের এই ভাবনা মানব না? প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে। ফলে মানে সংবিধান হত্যাকারী যদি কোনো একটা রাজনৈতিক দল হয়, অবশ্যই তৃণমূল তার মধ্যে থাকবে। মিনিস্ট্রি অফ কালচার একটা ফিল্ম তৈরি করেছে, যেমন নানা রকম ফিল্ম তৈরি করে টাকা দিয়ে, কয়েকটা লোক টাকা খেয়ে, টোটাল ফেক ফিল্ম, ভেক ফিল্ম, এবং টোটাল ইতিহাসকে ডিস্টর্টেড করে দেওয়া হয়। আপনার দলের যারা মানে তথাকথিত কবি শিল্পী, আপনাদের লোকরা ওই একই গল্প করছেন। আপনাদের লোকরাও তো যে টেলিভিশন, তো কেউ হুব্বার সিনেমা তৈরি করছে, তো কেউ বাম আমলের কোনো পুরনো মনীষা হত্যার করছে। মানে আপনারা নিজেরা তৃণমূল মানে ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে তৃণমূলীকরণ করে দিয়েছেন, আর নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে আপনারা আপনাদের নিজেদের एजेंडा आप लोगों का अपना एजेंडा लोगों का ऊपर आप दे रहा है। আপনিও চাপিয়ে দিতে চাইছেন, আপনিও ঠিক করতে চান যে কোনটা নীল সাদা রং দিতে হবে, আপনি ঠিক করে দিতে চান যে কি করে হলোগ্রাম হবে রাজ্যের, আপনিও ঠিক করে দিতে চান কিভাবে চলতে হবে, কোন সঙ্গীত গাইতে হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহর হাতে, তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয়। বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন। মোদী ভালো, অমিত শাহ খারাপ,
সংবিধান হত্যা দিবস এই কথাটার মধ্যে মুখ্যমন্ত্রীর আপত্তি আছে। তিনি বলছেন সংবিধান হত্যা দিবস এটা আমি মানতে পারবো না, কারণ 25শে জুন নাকি যা জানা যাচ্ছে কেন্দ্রের তরফ থেকে সারা রাজ্যব্যাপী সংবিধান হত্যা দিবস পালন করার আর এই মুহূর্তে আর্জি জানিয়েছে রাজ্যগুলোকে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে এমার্জেন্সি হতে পারে, তখন আমি কংগ্রেস করতাম, কিন্তু সংবিধান হত্যা দিবস কেন? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। সংবিধান হত্যা দিবসে মুখ্যমন্ত্রী না, থাকতেই পারে, রাজনৈতিক ভাবে থাকতে পারে এবং থাকাটাই ঠিক। কিন্তু আমি যেটা বলছি, যিনি প্রতিদিন রাজনীতি মানে সংবিধানকে হত্যা করেন, তিনি কি করে বলেন যে আমি কেন্দ্রের এই ভাবনা মানবো না? মানে আমার প্রশ্ন হচ্ছে যে গতকালও রাজশেখর মান্তা মানে ওবিসি নিয়ে যে বক্তব্য মানে যে রায় দিয়েছে, তারপরে যেভাবে বিচারপতিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস, আমি তো অবাক হয়ে যাই যে প্রতিনিয়ত যারা পঞ্চায়েত নির্বাচন লুট করে, মানে যারা সামান্যতম গণতন্ত্র মানে না, অনুব্রতরা যেভাবে পুলিশকে মানে হুমকি দেয়, কোনো কিছুতেই সংবিধান মানে না, আইন মানে না, যে দলের মানে মানে মিনিমাম সংবিধানের প্রতি যে যার কোনো ইয়ে নেই, তোমার সম্মান দেখায় না, প্রতিনিয়ত বিচারপতিদের আক্রমণ করে, বিচার ব্যবস্থাকে আক্রমণ করে, ইলেকশন কমিশনকে আক্রমণ করে এবং মানে ভোটের সময় ভোট লুট করে, তারা মানে মানে কেন্দ্রের মানে তারা মানে চালনি হয়ে সূচের ছিদ্র দেখছে। ফলে আমি মনে করি যে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল যদি হয়, তৃণমূল কংগ্রেস সংবিধান মানছে না, ফলে মানে সংবিধান হত্যাকারী যদি কোনো একটা রাজনৈতিক দল হয়, অবশ্যই তৃণমূল তার মধ্যে থাকবে। মুখ্যমন্ত্রী বলছেন ভারতবর্ষে কার্যত গণতন্ত্র নেই। মুখ্যমন্ত্রী বলছে ভারতবর্ষে গণতন্ত্র হত্যা দিবস পালন করা যেতে পারে, ভারতবর্ষে ডেমোক্রেসি বলতে কিছু নেই। তিনি বলছেন প্রতিদিন জনগণের ফান্ডামেন্টাল রাইটস ভাঙছে। উনার যেটা বলার, উনি যেটা করেন সেটা অন্যের দিকেও চাপিয়ে দেন। দেখো, আমি মানে সার্টিফিকেট বিজেপি মানে সরকারের সার্টিফিকেট দিতে আমি এখানে আসিনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রতিনিয়ত মানে গণতন্ত্রকে হত্যা করছেন, যিনি মানে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে পশ্চিমবাংলায় আসার পরেই মানে বিরোধীদেরকে হাইকোর্টের রায়ের উপর নির্ভর করে সভা করতে হয়। আজকেও বিরোধী দলের নেতাকে যেতে হয়েছে একটি কর্মসূচিতে, যেখানে কলকাতা হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদেরকে প্রতিনিয়ত দুর্মুষ করেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদেরকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেন না, যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে পশ্চিমবাংলার সংবাদ মাধ্যমকে যেভাবে মানে নানা কায়দায় মানে নিজের আনুগত্য করে রাখতে চান, আজকেও প্রেস কনফারেন্স করার সময় একজন সাংবাদিক মানে মানে সংবাদ সংস্থার একজন সাংবাদিক প্রায় প্রশ্নটা শেষ করেনি, তার আগেই উনি বলে দিচ্ছেন বিজেপির থেকে বানানো হয়েছে, কোথা থেকে বানানো হয়েছে, কি কোশ্চেন করানো হচ্ছে, বলা হচ্ছে। এইভাবে যেভাবে উনি রিয়াক্ট করলেন, প্রতিনিয়ত যিনি মানে ইউটিউবারদেরকে সামান্যতম এদিক থেকে ওইদিক হলে মামলা দেন, গলা কণ্ঠরোধ করেন, এবিপি আনন্দের সুমনদের বিরুদ্ধে একের পর এক মামলা দেন এবং তার নিজের যারা সাংবাদিক তাদের নিয়ে বিদেশে যান। ফলে যিনি পশ্চিমবাংলায় সংবাদ মাধ্যমকে গলা টিপে মারেন, যিনি রাজ্যের বিরোধী দলেরকে গলা টিপে মারেন, মানে সেই মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলছেন যে দেশে গণতন্ত্র নেই। আরে আপনার রাজ্যে গণতন্ত্র আছে কি? আপনি গণতন্ত্রের পরিষদ তৈরি করেছেন কি? আপনি একটা একনায়কতন্ত্র তৈরি করেছেন, একটা দুর্নীতিগ্রস্ত সরকার তৈরি করেছেন এবং একদম পরিষ্কার আপনি হলো একটা মানে স্বৈরাচারী একটা অবস্থান তৈরি করেছেন। আপনি একটা কর্তৃত্ববাদী সরকার চালাচ্ছেন। আপনি অন্যের দিকে তাকান কেন? আপনি হলো চালনির থেকেও বেশি ছিদ্র আপনার। আপনি সূচের দিকে তাকাচ্ছেন। আমি বিজেপিকে সার্টিফিকেট দিতে রাজি নই, কিন্তু আপনি যে রাজ্যটা চালাচ্ছেন সেখানে সামান্যতম গণতন্ত্রের পরিসর নেই, সেখানে কোনো নির্বাচনের লেভেল প্লেইং গ্রাউন্ড নেই। স্যার, গদি মিডিয়া নাকি বাংলায় চলছে, একজন চুনোপুটি নেতা নাকি মিডিয়াকে বলেন সেই ডিরেকশন অনুযায়ী খবর হয়। পশ্চিমবাংলাতে যেটা চলছে উল্টোটা, মমতা মিডিয়া চলছে পশ্চিমবাংলাতে, মমতা মিডিয়া চলছে, তৃণমূল মিডিয়া চলছে। একেবারে তার যে সাকরেত, তার যাদেরকে নিয়ে উনি বিদেশে যান, যাদের মানে যাদেরকে সফরসঙ্গী করেন, তাদের মধ্যে একটা কাগজ তুমি আনন্দবাজার বাদ দিয়ে এবং অল্প সময়ের জন্য আমি প্রশংসা করি এই সময়ে মানে এই সময় কাগজটাকে, আজকের দিনে এই সময় কাগজটা অন্তত হাত বদলের পরে অত্যন্ত ভালো একটা কাগজ হয়েছে। আমরা মানে ঈশ্বরের কাছে মানে কামনা করি যাতে এই সময় কাগজটা এইভাবেই চলতে পারে।
এই সময় আর আনন্দবাজার বাদ দিলে সমস্ত কাগজকে তো উনি কিনে ফেলেছেন। সমস্ত কাগজের মানে তুমি আমায় বলো, মানে প্রত্যেকটা কাগজ তুমি হলো আজকে যে বর্তমান ভগবানকে ভয় পেত না, সেই বর্তমান তৃণমূলকে ভয় পায়। পশ্চিমবাংলায় মমতা মিডিয়া চলছে, পশ্চিমবাংলাতে তো মমতা মিডিয়া চলছে। কয়েকটা লোক টাকা খেয়ে নাকি সব ফিল্ম তৈরি করছে, কয়েকটা লোক। তো একই অভিযোগ তো আমরা বারবার বলছি। এখানেও আপনার দলের যারা মানে তথাকথিত কবি শিল্পী, আপনাদের লোকরা ওই একই গল্প করছেন। আপনাদের লোকরাও তো যে টেলিভিশন, তো কেউ হুব্বার সিনেমা তৈরি করছে, তো কেউ বাম আমলের কোনো পুরনো মনীষা হত্যার করছে। মানে আপনারা নিজেরা তৃণমূল মানে ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে তৃণমূলীকরণ করে দিয়েছেন। ফিল্মের যারা ডাইরেক্টর তারা পুরোপুরি তৃণমূল কংগ্রেস মানে তারা মানে বেশিরভাগই পরিচালিত হচ্ছে। কেন্দ্র এজেন্ডা চাপিয়ে দিতে চাইছে। আপনি আমাদের বাঙালি সংস্কৃতি কৃষ্টি যেভাবে চলছিল, আর আপনি সবসময় তার উপরে হস্তক্ষেপ করছেন, ফলে দিনের শেষে আপনি কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন আমি কোনোটাই যদি অস্বীকার না করি, কিন্তু আপনার নিজের দিকে আপনি যদি নিজের আয়নার দিকে তাকান, তাহলে আপনি তো একই কেন্দ্রের মতন ছবি পাবেন। দেশে গণতন্ত্র আছে, মুখ্যমন্ত্রী বলছেন। পশ্চিমবাংলায় কি গণতন্ত্র আছে? দেশের গণতন্ত্র নেই, কিন্তু পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে, একরকম আলোচনা। আপনি যে ইলেকশন কমিশনকে তৈরি করেছিলেন, আপনি যে ইলেকশন কমিশনারকে তৈরি করেছিলেন রাজীব কুমার, তিনি পঞ্চায়েত নির্বাচন কিভাবে পরিচালনা করেছিল মনে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিজের দিকে তাকান, কিভাবে আপনার স্টেট ইলেকশন কমিশন ভূমিকা পালন করেছিল। 100 লোকের মৃত্যুর বিনিময়ে ইলেকশন হয়েছিল, 50% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। আপনি বিরোধীদেরকে প্রার্থী দিতে দেননি, আপনি মারধর করেছেন, আপনার দল মারধর করেছে, এবং আপনারা তৃণমূল কংগ্রেসের অত্যাচারে মহিলারা পর্যন্ত প্রার্থী হতে পারেননি। ইলেকশন কমিশনের উপরে যে আপনি চাপ তৈরি প্রতিবার করেন, তারই কৌশল হিসাবে আপনি এখন থেকেই শুরু করে দিয়েছেন সেন্ট্রাল ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে আপনি বিষাদগার শুরু করে দিয়েছেন। প্রধানমন্ত্রী আমি বুঝতে পারছি না, অমিত শাহ না নরেন্দ্র মোদী বিদেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে? মানে আমার প্রশ্নটা হচ্ছে যে দেখো, এইটা রাজনৈতিক মানে প্রধানমন্ত্রীর একটা বড় দায়িত্ব হলো মানে আন্তর্জাতিক সম্পর্ক মেনটেন করা। মানে দেশের সর্বোচ্চ পদে যিনি আছেন তিনি সারা পৃথিবীর সাথে সম্পর্ক করবেন, সেটা ইন্দিরা গান্ধীও করেছেন, অটল বিহারী বাজপেয়ী করেছেন, উনি যদি কোনোদিন প্রধানমন্ত্রী হয় উনিও করবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা কিন্তু মানে আমি তোমাকে বলছি উনার ডিভাইড অ্যান্ড রুল পলিসি, অর্থাৎ উনি নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ। অমিত শাহ কেন খারাপ? কারণ অমিত শাহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে তদন্তের যে এজেন্সিগুলো সিবিআই ইডি, এই সিবিআই ইডি কার অধীনে? অমিত শাহর অধীনে। ফলে সিবিআই ইডির যে তদন্তগুলোর মধ্য দিয়ে তৃণমূলের একের পর নেতা জেলবন্দি হচ্ছে, তৃণমূলের আগামী দিনে জেলবন্দি হতে পারে, সেই ভয়ে সেই আশঙ্কাতেই মানে নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ। এর আগে উনি বলেছেন জ্যোতি বসু ভালো, বুদ্ধদেব ভট্টাচার্য খারাপ, আবার বুদ্ধবাবু যখন অবসর নিয়েছেন তখন বুদ্ধবাবু ভালো, সূর্যকান্ত মিশ্র খারাপ। সূর্যকান্ত মিশ্র যখন রাজনীতির প্রত্যক্ষ জায়গা থেকে সরে এসছেন তখন সূর্যকান্ত মিশ্র ভালো, আর সুজন চক্রবর্তী খারাপ। এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাকে আমি পরিষ্কার করে বলছি, অমিত শাহর অধীনে যেহেতু স্বরাষ্ট্র দপ্তর আছে এবং আগামী নির্বাচনে স্বরাষ্ট্র দপ্তরের একটা বিরাট ভূমিকা আছে, কেন্দ্রীয় নিরাপত্তার প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে, ফলে খুব সচেতন ভাবেই অমিত শাহর উপর যে বিষাদগারটা উনি করছেন, বা আজকে যে ইলেকশন কমিশনের উপর উনি বিষাদগার করছেন, এটা টার্গেটেড। এই টার্গেটটা করার পেছনে কিন্তু চমকে দাও, ইলেকশন কমিশন কিন্তু বহুবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরেছে। আমি বারবার বলছি 2014 সাল থেকে ধারাবাহিকভাবে ন্যাশনাল ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ধমকানো চমকানোর কাছে পরাজিত হয়েছে। এবং আমি পরিষ্কার বলতে চাই, আরেকবার তিনি শুরু করে দিয়েছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিষাদগার। এরপরে বলবেন যে মা বোনরা হাতা ঘন্টি নিয়ে নামো সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। ফলে এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চীনা ছক, এই ছকটা উনি করবেন। ইলেকশন কমিশন ভয় পেয়ে যাবে, ইলেকশন কমিশনের যারা অবজারভার আছে তারা কম্প্রোমাইজ করবে, দিনের শেষে নিরাপত্তাহীন ভাবে ভোট লুট হবে। সেই লুটের যে আয়োজন, সেই আয়োজন আজকের মধ্য দিয়ে শুরু হয়ে গেল। বলছেন যে বাংলা নিয়ে এত কথা বলছেন, বাংলায় কার্যত মহারাষ্ট্র দখল করেছেন, বিহার দখল করেছেন, উড়িষ্যা দখল করেছেন, বাংলায় ওকে 356 ধারা জারি করে দখল করে নেবেন নাকি? বাংলা উত্তরপ্রদেশের থেকে অনেক ভালো, বাংলা গুজরাটের থেকে অনেক ভালো। তোমাকে আমি খুব পরিষ্কার করে বলতে চাইছি, উনি মানে বাংলা বাঙালি সংস্কৃতি
বাংলা বাঙালির যে ইস্যু, যেটা 2021-এ মানুষ খেয়েছিল, মানুষ এত বোকা না, অন্ততপক্ষে এই এই প্রশ্নে খাবে না। কারণ আপনি একের পর এক বহিরাগতদেরকে রাজ্যসভায় পাঠাবেন, পশ্চিমবাংলার প্রতিনিধি করে পাঠাবেন। আমরা বাঙালিরা ভোট দিয়ে সব বিহারীদেরকে পাঠাচ্ছি, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে কীর্তি আজাদ, এদেরকে পাঠাচ্ছি আমরা ইয়েতে। আপনি সমস্ত বহিরাগত দিয়ে পার্লামেন্ট, ইউসুফ পাঠানকে আপনি গুজরাট থেকে এনেছেন। আপনি বলার কে? মমতা বন্দ্যোপাধ্যায় বলার কে? আপনি ইউসুফ পাঠানকে গুজরাট থেকে এনেছেন, আপনি আবার গুজরাট নিয়ে বলছেন। আপনি দিল্লি থেকে কীর্তি আজাদকে নিয়ে এসছেন, আপনি বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে এনেছেন, আপনি আসাম থেকে নিয়ে এসছেন সুস্মিতা দেবকে এনেছেন। ফলে আপনি যা কাজ আপনি যেটা করেছেন সেটা হলো আপনি বহিরাগতদের দিয়ে পশ্চিমবাংলাকে ভরিয়ে দিয়েছেন। আপনি যখন বক্তৃতা করেন তখন 50% হিন্দিতে বলেন কেন? আপনি বাঙালি হয়ে, বাঙালি মুখ্যমন্ত্রী হয়ে হিন্দিতে কথা বলেন কেন? কেন হিন্দিতে কথা বলেন আপনি? আপনি বাংলাকে হিন্দুস্তানে পরিণত করেছেন। ফলে বাঙালি সংস্কৃতি, যেটা রবীন্দ্রনাথ সত্যজিৎ রায়ের উপর নির্ভরশীল ছিল, তাকে সর্বনাশ আপনি করেছেন। বাংলাকে যারা অবজ্ঞা করেছে, বাংলাকে যারা বঞ্চনা করেছে, তারা আবার বাংলা দিবস পালন করছে কি করে? দেখো, ওটা ওটা আরেকটা রাজনীতির অঙ্ক। বিজেপি তার মতন করে মনে করে যে যেদিন পশ্চিমবাংলা বিধানসভায়, মানে বাংলার বিধানসভাতে পশ্চিমবঙ্গ গঠনের আইন পাশ হয়েছিল, সেটাকে ওরা জন্মদিবস হিসেবে পালন করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানে না। ফলে এইটা নিয়ে তাদের রাজনৈতিক বিতর্ক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাটা তৈরি করেছে, সেটাকে আদতেও বাংলা আছে? সন্ত্রাস বিরোধী একটা দিবস পালন করুন। আপনারা করেছেন কি আদৌ আজ পর্যন্ত সন্ত্রাস বিরোধী একটা দিবস পালন করুন? দেখো, আমার খুব পরিষ্কার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় এসে পৌঁছেছেন সেইখানে কিন্তু আমি তোমায় বলছি যে এই মুহূর্তে আকচাকচি আমি দেখতে পাচ্ছি। দিনের শেষে তুমি আমায় বলো, আমার মানে যে ছাত্র যুবকরা পাস করছে তাদের চাকরির কথা তো উনি বলছেন না। আর ইয়েটা, নবান্নটা মানে ট্যাক্স পেয়ারের টাকায় সরকারি সম্পত্তির জায়গায়। আপনার যদি বক্তব্য, রাজনৈতিক বক্তব্য থাকে, পলিটিক্যাল বক্তব্য থাকে, আপনার দলের বক্তব্য থাকে, আপনি কেন পার্টি অফিসে আসছেন না? তৃণমূল অফিসে আসছেন না? আপনি তৃণমূল অফিসে আসছেন না কেন? আপনি আপনার বাড়ির থেকে প্রেস কনফারেন্স করছেন না কেন? আপনি কেন সরকারি অফিসটাকে ব্যবহার করছেন তৃণমূলের জন্য? আমি আবারও বলছি, যেটা করছেন ট্যাক্স পেয়ারের টাকায় যে নবান্ন চলে এবং অশোক স্তম্ভ পেছনে থাকে, সেই অশোক স্তম্ভের পতাকার সামনে উনি যেভাবে তৃণমূলের রাজনীতি করছেন, তারপরে উনি অন্যের দিকে আঙুল তোলেন কোন সাহসে?